আমরা দেখলাম যে তৃণমূল প্রার্থী দিয়েছে, বিজেপিও প্রার্থী দিয়েছে এবং কংগ্রেস এখানে জমি কংগ্রেসের, তার বিরুদ্ধে লড়াই। গুজরাট থেকে প্রার্থী এসে পড়েছে। আমি বলছি এই যে গরমের উত্তাপ বাড়ছে, বহরমপুরেরও মাটির উত্তাপ বাড়ছে, কী বুঝছেন লড়াইটা? না, এটা তো একটা এক্সামিনেশনস, পরীক্ষা। আর পরীক্ষক হচ্ছে আমাদের ভোটাররা। তা আমরা পড়াশোনা করে আমরা তাদের কাছে বলবো, আমাদের কথা বলবো, কেন আমরা ভোট চাইছি, কি করতে পারি, কে কী করেছে, হ্যাঁ, আমাদের কি পজিটিভ দিক আছে, অন্যদের কি নেগেটিভ দিক। তারপরে ভোটাররা শুনবে, ভোটাররা শুনে তাদের মতামত স্থির করবে, তারপরে ভোট দেবে এবং ভোটে যারা বেশি ভোট পাবে তারা জিতবে। সুতরাং এটা স্পোর্টিং একটা জিনিস, এটা খেলার মতো, এবং এটাতে যে ভোট বেশি পাবে সেই জিতবে। এবং আমার কাছে মনে হয় যে ভোটের ওই রাজনীতির এই জায়গাটা, আঙিনাটা একটা সৌন্দর্য থাকা উচিত, একটা সৌজন্য থাকা উচিত, একটা ভদ্রতা থাকা উচিত, এবং একটা পরিচ্ছন্ন একটা ময়দান থাকবে যেখানে আমরা পরিচ্ছন্নভাবে কথা বলবো। কারণ এটা তো শুধু আমার ব্যক্তিগত কিছু নয়, এটা দেশ গঠনের রাজনীতি। সারা দেশ কীভাবে চলবে, বিদেশ নীতি কী হবে, অর্থনীতি কী হবে, স্বাস্থ্যনীতি কী হবে, খাদ্যনীতি কী হবে, শিক্ষানীতি কী হবে, সব নির্ভর করবে এই ভোটের মধ্যে দিয়ে। সুতরাং এটা তো পঞ্চায়েত নির্বাচন বা পৌর নির্বাচন নয় যে আমি ব্যক্তিগতভাবে ভোট দিচ্ছি। রাষ্ট্র কার হাতে থাকবে তার কথা। মোদির হাতে থাকবে, না রাহুল গান্ধীর হাতে থাকবে, না মমতার হাতে থাকবে, না পাঁচ মাইশালি একটা জায়গায় হাতে তুলে দেবো। মানুষ এটা ভেবে নেবে, ভেবে নিয়ে যেটা মনে করবে। আমাদের কাজ হচ্ছে মানুষকে কনসাস করা, মানুষকে বুঝিয়ে বলা যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, ভারতের আমি কি করতে যাচ্ছি, কি করেছি, কি করব, এগুলো এটাই ব্যাপার, আর কিছু না। একদমই তাই। আমি সেই জায়গাতেই প্রশ্ন, পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে কিন্তু চোখ বরাবর থাকে গুরুত্বপূর্ণ একটি লোকসভা কেন্দ্র, এই বহরমপুর। সেইখানে দাঁড়িয়ে 98 সালের পর থেকে আপনার তো নিশ্চিত জানা থাকবে যে অধীর চৌধুরী বারবার একটানা একেবারে সিপিএমের আমল, তৃণমূলের আমল, উনি গোটাটাই সাংসদ ছিলেন। সেইখানে এই অধীর ঘর ভাঙতে আপনার কি পাল্টা চাল থাকে? না, এমনি পাল্টা ছাল কিছু নেই। অধীর গড় এসব কথাগুলো এলাকা যেটা বলে না, এলাকা সাধারণত মানুষের হয় না, এলাকা সাধারণত ওই যারা সারো মেয়েদের হয়। এই এলাকা বলে কিছু নেই, এটা হচ্ছে সারা ভারতবর্ষের একটা ব্যাপার। আপনার এই গড়টার বলে শুনি আমার হাসি লাগে। বেসিক্যালি আমি বলছি বহরমপুরের একটা রাষ্ট্রবাদী জায়গা, একটা জাতীয়তাবাদী জায়গা। মানুষ রাষ্ট্রবাদী ভালো মানুষ পেলে, ভালো দল পেলে ভোট দেবে। এত সহজ একটা ব্যাপার, এত জটিল ব্যাপার নয় এটা। কেন মানুষ ভোট দেবে রাহুল গান্ধীকে আপনি বলুন না? কী আছে রাহুল গান্ধী কী দেখে ভোট দেবে? কে লিডার? রাহুল গান্ধী কী করে ভারতবর্ষের? আপনি কেন ভোট দেবেন রাহুল গান্ধীকে? অধীর গড় করছেন, কোনো গড় ফর কিছু নেই। মোদি জিতবে, মোদির বিকশিত ভারত জিতবে, এগুলোকে অস্বীকার করার উপায় নেই। মোদির কাছে রাহুলের কোনো তুলনা হয় নাকি? একটা ধর্মনিরপেক্ষতার ফালতু কথা বলে ইন্ডিজোট করে মানুষকে কনফিউজ করছে, ভুলভাল বকছে, যেটা কোনো মানে হয় না। ভুলভাল কথা বলছে, বলুক না কেন ভোট চাইছে। অধীর চৌধুরী 25 বছর কী করেছে বলে দিক না, তার লিস্ট দেখাক না, রিপোর্ট কার্ড, যে আমি 25 বছর বহরমপুরের জন্য এই করেছি, আর 5 বছর এই করবো, তো ভোট পাবে। আমি বলে দেবো 25 বছর আমি ব্যক্তিগতভাবে কী করেছি, মোদি কী করেছে, আমি ভোট চাইবো। 5 বছর কী করবো আমি বলবো। এত সহজ জিনিসটাকে হঠাৎ করে গড় ফড় ভরে আপনারা এই মিডিয়ার লোকেরা বহুত জটিল করে দেন। কোনো দিন ভালো বিরোধী প্রার্থী পায়নি, অধীরদা ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে গেছে, এটা 5 বছরের জিতের কারণ। এটা কোনো যৌক্তিকতা নেই। তাহলে তো কোনো দিনই মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী হারতো না। আপনি কী বলে রাহুল গান্ধী হেরে গেল, এটা কী বলে মমতার কাছে আমাদের সোমনাথ চ্যাটার্জি হেরে গেছে, বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেছে। এইগুলো কোনো মানে আছে নাকি? কে কখন হারবে সে সারা জীবন কি পার্মানেন্ট নাকি? এটা কোনো মানে আছে নাকি এই কথাগুলো বলার? গুগল সার্চ করে আসার পথটায় আমি দেখছিলাম সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক এই জেলার থেকে হচ্ছে, এবং বহরমপুরে তার অধিক শতাংশ রয়েছে। আমি বলছি এতই যদি কাজ করে থাকবে বা এই কাজের পরিমাণটা যদি থাকে, তাহলে এত ছেলেমেয়ে অন্য রাজ্যে, ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে, এই জেলা থেকে কি বলবেন? না, এটা জেলার সমস্যা নয়। এটা প্রথম কথা বলছি, এটা জেলাভাবে ধরবেন না, এটা পশ্চিমবঙ্গের সমস্যা। পশ্চিমবঙ্গে প্রায় 55 লক্ষ মানুষ এখন পশ্চিমবঙ্গের বাইরে আছে। তার মধ্যে 5 লক্ষ মানুষ হচ্ছে এডুকেটেড, শিক্ষিত মানুষ। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ সায়েন্টিস্ট, এরা সব বাইরে চলে গেছে। কেউ বিদেশে গেছে, কেউ পশ্চিমবঙ্গের বাইরে আছে। এটা দুর্ভাগ্য আমাদের। তারপরে লেবার মধ্যে স্কিল লেবার আছে, আনস্কিল লেবার আছে, কেউ ইমারতি শিল্পের সঙ্গে যুক্ত, কেউ প্লাম্বিং, কেউ ইলেকট্রিসিটি, কেউ গাড়ি এই ড্রাইভার, এরা প্রচুর মানুষ। এরা প্রত্যেকেই আমার সঙ্গে আলাপ হয়, গল্প কথা হয়। তারা অনেক কষ্টে আছেন, বিশ্বাস করুন। তারা সব আসে এখানে, এসে আমার সঙ্গে কথা বলে, যাওয়ার আগে আমার সঙ্গে অনেকে কথা বলে, ডাক্তারবাবু যাবো, কিছু ওষুধপত্র, তাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক আছে। এবং এই যে 55 লক্ষ মানুষ চলে গেল, কেন গেল
আর এটা কবে থেকে গেল এগুলো কেউ হিসাব করলো না। এর আগে তো কংগ্রেস ছিল, বামফ্রন্ট ছিল, মমতা ছিল, কেউ ধরে রাখতে পারলো না কেন? আগে তো পশ্চিমবঙ্গে অন্য দেশের মানুষ আসতো, পরিযায়ী শ্রমিকরা তো পশ্চিমবঙ্গে আসতো, এখানে তো চটকল ছিল, এখানে তো বহরমপুরে প্রচুর একটা পাট শিল্প ছিল, এখানে তাঁত শিল্প ছিল, এখানে বিটি মিল ছিল, মনিন্দ্র মিল ছিল, এখানে বেলডাঙ্গার সুগার মিল ছিল। কোথায় গেল এগুলা? বামফ্রন্ট সরকার 34 বছর ধরে চলবে না করে বন্ধ করে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় একটা কারণে ফিতে কাটেনি। মানুষগুলো যাবে কোথায়? না খেয়ে মরে যাবে, পেটে লাথি পড়ছে, বাইরে চলে যাচ্ছে। আর মমতা এখানে 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দেখাচ্ছে। এগুলো মানে আছে নাকি? মানুষকে ভুল বোঝাচ্ছে। আমাকে যদি একটা কেউ চাকরি দেয় সৎভাবে, আমি সৎভাবে চাকরি পেরে যাই, মেরুদণ্ড সোজা করে, আমি আমার বউকে 500 টাকা দিতে পারবো না হাত খরচ? আমার মেয়েকে একটা সাইকেল কিনে পারবো না? আমার বাবা দেয়নি আমাকে? সেগুলো ভাটের কথা বলে একদম মানুষকে ভুল বোঝাচ্ছে দাদা। এই ডোল পলিটিক্স চলবে না আমাদের পশ্চিমবঙ্গে। কাজ দিন, কলকারখানা খুলুন, সরকারি নিয়োগ ঠিক মতো করুন, ভালো করে স্বচ্ছ প্রশাসন দেখান, স্বচ্ছ বিচার ব্যবস্থা আসুক, আইন আসুক, দেশটা ভালো হয়ে যাবে। আপনার বিচার ব্যবস্থার কথায় আমার একটু হঠাৎ করে থামতে হলো। উনি রায়গঞ্জে ছিলেন মুখ্যমন্ত্রী, তখন স্টেজ থেকেই বলে দিলেন এই রায়ে, এই 2016 সালের যে প্যানেল বাতিল, সেই রায় নাকি অগণতান্ত্রিক। আদালতের রায়ের বিরুদ্ধে বললেন, এবং এটা যেমন একটা পার্ট, তারপরেই বললেন আমি আছি 10 লক্ষ চাকরি। আবার একটা কথা আছে, মানুষ যখন অহংকারী হয়ে যায়, অহংকার যখন তাকে সীমা ছাড়িয়ে যায়, তখন সে বলে মাই ওয়ার্ড ইজ ল, আমার কথাই আইন। আমার মনে হয় মমতাদিকে স্মরণ করা উচিত। একটা বিচারকের আইন, বিচারকের একটা রায়, তাকে যখন উনি মঞ্চে দাঁড়িয়ে পাবলিকলি অন রেকর্ড বলছেন এটা ভুল রায়, তখন ওনাকে হয় মানসিক ডাক্তারের চিকিৎসা করতে হবে, অথবা তাকে মেনে নিতে হবে তিনি ভুল বলছেন। এ তো গেল একটা পার্ট। আমি বলছি চাকরি গেল, শিক্ষকরা এসে দাঁড়ালো ধর্মতলার গাছতলায়, যোগ্য অযোগ্য মিলে গেল, তারপরে আবারও 10 লক্ষ চাকরির প্রতিশ্রুতি। এটা কতটা বাস্তব, নাকি শুধু ভোট আসলেই? এগুলা বেসিক্যালি যারা বলছেন তাদের উত্তর দেওয়ার কথা। যে 26 লক্ষ চাকরি প্রার্থী ছিলেন, তার মধ্যে অযোগ্য যারা ছিলেন, তাদের যদি লিস্টটা পাওয়া যেত, তাহলে যোগ্য প্রার্থীদের তো এত হয়রানি হতো না। আমি লিস্ট দেবো না, দেখে চিৎকার করে বলবো কেন যোগ্যদের চাকরি চলে গেল, এটা তো দিয়ে বলবো রায় ভুল হয়েছে। এটা তো আমি ধরুন, আমি একটা কথা বলছি, আমার বাড়িতে 1 কোটি টাকা একটা পাওয়া গেল, এবার দায়টা কার? আমার বলা যে 1 কোটি টাকা আমি কোথা থেকে চুরি করে নিয়ে এসেছি? না ইডির খুঁজে বার করার দরকার যে টাকাটা কোত্থেকে এসছে? আমাদের দেশের নিয়ম হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে যখন এত কোটি টাকা পাওয়া যায়, তার কাছ থেকে, মানে তার পরিচিতের কাছ থেকে, তখন এই পরিচিত পার্থ চট্টোপাধ্যায় বলছে না যে টাকাটা কোত্থেকে পেয়েছি বা কাকে দিয়েছি। ইডির দায়ী পড়ে যাচ্ছে যে টাকাটা কাকে দিয়েছি না দিয়েছি। তাই সব রাস্তাগুলো তারা বন্ধ করে দেবে, ওই মেসিড পুড়িয়ে দেবে, প্রমাণ তথ্য লোপাট করে দেবে, দিয়ে মানুষকে দোষ দেবে, আইনকে দোষ দেবে, অন্য পার্টিকে দোষ দেবে। এটা কি চলতে পারেনি একটা দেশে? সূক্ষ্ম বুদ্ধি দিয়ে দেখুন না, বেশি এর জন্য রকেট সায়েন্সের দরকার নেই, সাধারণ বুদ্ধি দিয়ে ভাবুন কি চলছে দেশটাতে। আপনি একেবারে মহান পেশা ডাক্তারি, সেখান থেকে আপনি সোজাসুজি রাজনীতিতে, বিজেপির ক্যান্ডিডেট। আমি বলছি এই যে পেশা রাজনীতি, কিভাবে আপনি উদ্বুদ্ধ হলেন, অনুপ্রেরণাটা? না, আমি ছোট্টবেলা থেকে রাজনীতি করি। আমার রাজনীতি আমার রক্তে। আমি যখন ছোটো ছিলাম, তখন ক্লাস 9-এ পড়তাম, তখন এমার্জেন্সি ডিক্লেয়ার হয়েছিল ইন্দিরা গান্ধী। আর আমার মনে হয়েছিল এটা অগণতান্ত্রিক, একটা স্বৈরতান্ত্রিক একটা দৃষ্টিভঙ্গি। দেশের অন্তর্দেশীয় একটা ইমার্জেন্সি চালু হয়েছিল। এবং আমি তখন অনেক একটা জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জনসংঘর্ষ সমিতির আন্দোলনে যুক্ত ছিলাম। সেই সময় আইন অমান্য, জেল ভর, এইসব অনেক কাজে আমি সব ছিলাম, সেগুলো এখন বলার দরকার হয় না। তারপরে কলেজে পড়তে যাওয়া, ডাক্তারি পড়া, ডাক্তারি শেখা, তখন একটা ডাক্তারি চিকিৎসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা, তার সঙ্গে ডাক্তারি আজ রাজনীতি চলে। কিন্তু আমি এটা পরিষ্কার বুঝতে পেরেছি যে একটা পেশার মধ্যে যদি মূল পেশার মধ্যে থাকা যায়, সেখান থেকে হঠাৎ করে একটা কালার পলিটিক্সের মধ্যে আসলে আমার পেশাটা কোনোভাবে হয়তো, এই ডাক্তারি পেশাটা হয়তো একটু হলেও হয়তো অসুবিধা হতে পারে বা মানুষের ভুল বাড়তে যেতে পারে। সেই জন্য আমি অ্যাক্টিভ পলিটিক্স করিনি। আমি চাকরি করতাম, চাকরি রিটায়ার্ড হয়েছি। এবার আমি অ্যাক্টিভ পলিটিক্স, আমি রাষ্ট্রবাদী লোক, আমি অ্যাক্টিভ পলিটিক্স রাষ্ট্রবাদী দলের সঙ্গে যুক্ত হয়েছি। এর মধ্যে ভাবা করার কিছু নেই। সারা ভারতবর্ষের মধ্যে এত লোক, এত রাষ্ট্রে, এত রাজ্যে, এত সংখ্যক রাজ্য সরকার চলছে, সবাই কি আর বিজেপি করছে? তা সবাই তো নিশ্চয়ই অত লোক তো আর। যাই হোক, আমিও সেই বিজেপির সঙ্গে এসেছি। আমি মোদিজির সৈনিক, এখানে আমাকে মোদিজি পাঠিয়েছেন।
সেনাপতি হিসাবে এখানকার লোকসভা কেন্দ্রে আমি দায়িত্ব পালন করব এবং আমি মোদিজির যে ভারতীয় স্বপ্ন যেটা রয়েছে বিকশিত ভারতের সেই স্বপ্নকে পূরণ করার চেষ্টা করব আপ্রাণ। একটা রাহুল গান্ধীর প্রচলিত কথা, নফরত কি বাজার মে হাম মোহব্বত কি দোকান খোলা है, ঠিক নরেন্দ্র মোদীর যখন বলছেন যে এইবার 400 পার, সেখানে দাঁড়িয়ে উনি বলছেন নফরত কি বাজার মে হাম মোহব্বত কি দোকান খোলা है। কিসের দোকান, কিসের ইঙ্গিত? আমি রাহুল গান্ধীর কথা খুব একটা বুঝি না, উনি কখন আলু থেকে সোনা পার করে দেন আমি ওনার কথা খুব একটা শুনিও না, জানিও না। আপনি যেটা বললেন, আমি রাহুল গান্ধীর অর্থ বোঝার মতো আমি পণ্ডিত নই, আমি অত্যন্ত সাধারণ মেধার ছেলে। রাহুল গান্ধী অনেক মেধাবী, আমি বলতে পারবো না কোনো কথা। রাহুল গান্ধী আপনি মোদিজির সামনে কিছু বললেন, আমি উত্তর দিয়ে দেবো। একদমই তাই। একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। একটা জিনিস আমি দেখলাম, বহরমপুর পৌরসভায় অনেক কাজ হয়েছে, অনেক কাজ হয়নি। এবার যদি মানুষ আপনাকে মনোনয়ন করে, নির্বাচিত করে, তাহলে এই যে ফেলে থাকা কাজ বা আরও যে কি ডেভেলপমেন্ট, আপনি কি কোনো রূপরেখা তৈরি করেছেন, বা এ জাতীয় আর কি কি করলে বহরমপুর লোকসভা কেন্দ্র এবং তথা মুর্শিদাবাদ জেলার জন্য ভালো হয়? না, একটা কথা বলছি, একজন সাংসদের পক্ষে হঠাৎ করেই সাংসদ হওয়ার পরপরই আমি জেলাটাকে পাল্টে দেবো, এইসব কথা বললে তো একটা স্বপ্নের ফেরিওয়ালা হয়। আমি একদম এরকম কথা বলি না। তবে এটা আমার মনে হয়েছে বহরমপুরে যেগুলো ল্যাকুনি আছে, ওইগুলো ফাঁক আছে, ফুটো আছে। কারণ বহরমপুরে কোনো ডেভেলপমেন্ট হয়নি। বহরমপুর যেরকম ছোটোবেলায় দেখেছি এখনও সেরকমই আছে। আমি ছোটো থেকে এখানেই জন্মেছি এবং সেই বাড়িঘর পাল্টেছে, রাস্তাঘাট পাল্টেছে, একটু নীল সাদা রং হয়েছে, বড় বড় উঁচু উঁচু বাড়ি হয়েছে। কিন্তু বহরমপুরের ডেভেলপমেন্ট বলতে গেলে যেটা বোঝায়, যেমন আমি বলছি না, এটা রাজ্য সরকার যদি সম্মতি হয় তবে এটা করা সম্ভব। রাজ্য সরকার মানে কেন্দ্র সরকারকে বুঝিয়ে আনা যায়, টাকা ফান্ডে আনা যায়, সেটা সম্ভব। এবং সেটা এনে এখানে আমি বিভিন্ন দেশে দেখেছি, আমি তো বিভিন্ন জায়গায় কনফারেন্সে যাই। কোয়েম্বাটুরে গেছি 5 বছর আগে, এবার গিয়ে দিয়েছি কোয়েম্বাটুর পাল্টে গেছে। আসাম গুয়াহাটি দেখেছি, গুয়াহাটি পাল্টে গেছে। এত ফ্লাইওভার, এত চারিদিকে অবাক হয়ে। প্রথম কথা, স্মার্ট সিটি একটা কথা আছে, বহরমপুরকে একটা স্মার্ট সিটি ডিক্লেয়ার করা উচিত। কারণ এটা স্মার্ট সিটি ডিক্লেয়ার হওয়ার মতো শহর, এত পপুলেশনস, এটা কর্পোরেশন হওয়া যেতে পারে। এটা এখন পৌরসভা আছে, এটা কর্পোরেশন করার মতো পপুলেশনও আছে। তাছাড়া এখানে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা যায়, এটা করার খুব দরকার। যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হবে, এখানে ফার্স্ট লাইন ট্রেন চলবে, দিল্লিগামী ট্রেন যাবে, অনেক দ্রুতগামী ট্রেন যদি চলে, প্রচুর সংখ্যক ভিজিটার্স এখানে আসবে, বিদেশি ভিজিটার্স আসবে। কারণ এটা ট্রাভেল ট্যুরিস্টের জন্য একদম অতি মানে বিরাট বড় একটা জায়গা। এখানে মুর্শিদাবাদের আপনার সিরাজদৌল্লার ইতিহাস আছে, রানী ভবানীর ইতিহাস, কর্ণ সুবর্ণের ইতিহাস, গৌড়ের নবাবের ইতিহাস আছে, এখানে পলাশির মাঠ আছে, সব মিলিয়ে একটা বড় ট্যুরিস্ট স্পট। কিন্তু সেইভাবে এটা কাল্টিভেট করে না, কারণ ট্যুরিস্ট আসতেই পারে না, এখানে যাতায়াতের প্রবলেম। সেকেন্ড হচ্ছে এখানে একটা বড় স্টেডিয়াম করা যায়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম, যেখানে IPL খেলা হবে, ইন্টারন্যাশনাল খেলা হবে। তাহলে এই জায়গাটার গুরুত্ব বাড়বে, অনেক চাকরির সুযোগ বেড়ে যাবে। প্লাস পাট শিল্প, রেশম শিল্প, কাঁসা শিল্প, বিড়ি শিল্প, তাছাড়াও ধরুন এখানে শোলা শিল্প আছে, আর অনেক কিছু আছে যেগুলো এখানে প্রচুর ফ্লারিড বিশাল একটা জায়গা আছে, যেগুলোকে যদি ঠিক মতো ট্র্যাক আউট করা যায়, এখানে প্রচুর বড় সুযোগ রয়েছে। এখানে পাটের কলকারখানা করা যায়, পাটের ফাইন প্রোডাক্ট বের করা যায়, রেশম শিল্পটাকে সুন্দর করা যায়, এখানে মুসা সিল্ক বলে আলাদা ঘাড়ানা তৈরি করা যায়, চাষি অনেক দাম পাবে। এখানে ডেয়ারি মিল্কের প্রচুর কাজ আছে, ছানা, মাওয়া, ঘি প্রচুর তৈরি হয়। আপনি ভাবতে পারবেন না তারা কীভাবে ব্যবসাটা করে, বাসের ছাদে নিয়ে যায়। এর জন্য একটা ক্যাটারিং সিস্টেম, দুধ প্রিজারভেশনস এবং এভরিথিং। এই ডায়েরিটাকে অনেক আমুলের মতো, আমুল যদি গুজরাটকে এরকম করে জায়গা নিয়ে যেতে পারে, বহরমপুর কেন পারবে না, এখানে ভাগীরথী কেন পারবে না? তাছাড়াও যেটা আছে, আরও অনেক স্বপ্ন আছে, সেগুলো হচ্ছে ধরুন মেডিকেল ট্যুরিজম। মানে মেডিকেল ট্যুরিজম ব্যাপারটা হচ্ছে, বাংলাদেশ তো আমাদের খুব কাছে, এখানে রাজশাহী আর আমরা পাশাপাশি। এখানে এই পেট্রোপোলের মতো একটা বর্ডার তৈরি করা যায়, যে বর্ডার দিয়ে ভিসা সমেত লোকেরা আসবে যাবে। এখানে অসুস্থ রুগীরা এখানে এলো, বহরমপুরে চিকিৎসা করলো। বহরমপুর অত্যন্ত চিকিৎসার দিক থেকে খুব বড় জায়গা। তারপরে চলে গেল, তবে ব্যাঙ্গালোর, ভেলোর, ম্যাড্রাসে যাওয়া দরকার না, কলকাতা যাবে না, বাসে করে আসবে, তারা চিকিৎসা করবে, ঘন্টা দুয়েকের মধ্যে বাড়ি চলে যেতে পারবে। এই সুযোগটাও করা যেতে পারে ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিক স্তরের এই আলোচনাগুলো করে। এরকম যদি আমি একটা রাস্তা তৈরি করতে পারি, যে বহরমপুরকে একটা মেডিকেল ট্যুরিজমের জায়গায় নিয়ে গেলাম, মুর্শিদাবাদকে, তাহলে বলুন তো কত মানুষ চাকরি করবে, কত ভালো হবে। ভেলোরে কত মানুষ যাচ্ছে, কত টাকা দিয়ে আসছে, এখানে সেই টাকাটা এখানেই জেনারেট করবে, এখানেই রোজগার হবে, এখানেই মানুষের চাকরি হবে, প্রচুর মানুষ এখানে চাকরি পাবে, এমপ্লয়মেন্ট জেনারেট করবে।
এইরকম ভাবনা। তাছাড়া জলপথ নিয়ে কথা ভাবনার আছে, যে আমাদের ভাগীরথীটা একটা জলপথ, এই জলপথ দিয়ে অনেক কিছু জিনিসকে এখান থেকে হলদিয়া পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এবং এখানকার পাট বুরুন যেগুলো মানে রোডসে যাচ্ছে সেগুলো জলপথে গেলে তার যদি পলিউশন কমানো যায়। কারণ এখন আমাদের কনসার্ন হচ্ছে মাটির তলার জল আর বাতাস, উপরের বাতাস, জলের স্তর নেমে যাচ্ছে হু হু করে, কিছুদিন পরে মানুষ জল পাবে না, বিশ্বাস করুন। আর তেমনি বাতাসটা ওই গাড়ি ঘোড়ার জন্য, সব কিছুর জন্য, পপুলেশনের জন্য প্রচুর অসুস্থ হয়ে পড়ছে। সুতরাং মানুষকে বাঁচাতে গেলে এই জলস্তর, বাতাস, এগুলো ভাবতে হবে। এইগুলো আরও অনেক ভাবনা চিন্তা আছে যেগুলো সব তো আর বলা যায় না একসঙ্গে। তবে আমার মনে হচ্ছে যে আমি থাকি, আপনি থাকুন, বা মোদি থাকবে, এটাও ঠিক নয়, একদিন আমরা সবাই চলে যাব, কিন্তু দেশটা থাকবে, পশ্চিমবঙ্গটা থাকবে। আজকে যদি আমরা চেষ্টা না করি, পশ্চিমবঙ্গটা মরে যাবে, পশ্চিমবঙ্গটা থাকবে না। এই ভাবনা নিয়ে আমাদের এগোতে হবে। একদমই তাই। রেলমন্ত্রী ছিলেন অধীর চৌধুরী একটা সময়, আপনি সব ক্ষেত্রগুলি বললেন, রেলের ক্ষেত্রটা টাচ করেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যে রেলমন্ত্রী থাকাকালীন আপনি উত্তরবঙ্গ, মধ্যবঙ্গের কথা বলছি, এই মুর্শিদাবাদ জেলা এবং এই বিস্তীর্ণ জেলায় কিন্তু রেলের সংকীর্ণ দশা দেখা গেছে। যোগাযোগ ব্যবস্থা, আপনি যেটা এক্ষুনি বললেন যে ট্যুরিস্টের যে যাওয়ার, আমি বলছিলাম তিনি তো পারলে করতে পারতেন, কিন্তু কেন পারলেন না, কোথায় বাধা হলো, মানে কি সমস্যা এখানে? না, অধীরবাবুর বাঁধাটা তো অধীরবাবু বলবে, এটা আমি একটা কিছু বলে দেওয়াটা এটা আলবাট। কি মনে হয় কেন হলো না? না, সবগুলো দেখুন, আমি 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 এটা একদম, আমি কারোর সম্বন্ধে এরকমভাবে কথা বলি না, আর হঠাৎ করে বলাটা এরকম ঠিক নয়। আমি একটা কথা বলতে পারি, ওর কার সদিচ্ছা আছে না আছে না জেনে বলাটা ঠিক নয়। উনি কীভাবে আটকে গেছেন, রাজ্য সরকার তো ওনাকে পারমিশন দেয়নি, জমি দেয়নি, দেয়নি, সেগুলো আমি কেন বলতে যাবো? আমি তো বললাম যে এখানকার সবার যদি সদিচ্ছা না থাকে, দেশটাই থাকবে। আমি চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টাটা শেষ পর্যন্ত হবে কি না সেটা তো নির্ভর করবে সবারই সুচেষ্টার উপরে। চেষ্টা করছি কি করছি না একটা কথা বলা ঠিক নয়। তবে এখানে অনেক কিছু করা যায়, যেমন ধরুন দমকলের দিকে একটা লাইন যাওয়া যায়, কাঁদির দিকে লাইন নিয়ে যাওয়া যায়, কিন্তু কোন দিক দিয়ে যাবে, কোন জমির উপর দিয়ে যাবে, এগুলো অনেক দীর্ঘকালীন ব্যাপার, এটা মুখে বলে দিলে হয় না। আজকে বালুরঘাটে যে সাংসদ আছেন, তিনি অনেক চেষ্টা করে বালুরঘাটে একটা ভালো লাইন করেছেন, উনি সাংসদ থেকেই করেছেন, নিশ্চয়ই উনি সেইভাবে ক্ষমতাশালী ছিলেন, করেছেন। অনেকে পারছেন, অনেকে পারছেন না। সেরকম কেউ পারছেন না বলে তাকে দোষারোপ করে দিয়ে আমি পারবো বলে এগিয়ে গেলাম, আমি আগে করে দেখাই, তারপরে তো বলবো উনি পারেন না, আমি পারলাম। এটা এইভাবে আমার মনে হয়, আমি সৌজন্যের বাইরে যাই না, এইভাবে কথা বলি না। ঠিক, একদম শেষ প্রশ্ন, স্পেসিফিক, কাকে লড়াইয়ের ময়দানে বেশি টাফ মনে করছেন, ইউসুফ পাঠান না অধীর চৌধুরী? না, আমার মনে হয় যে এবার সবাই সমান। নিশ্চিত মানুষ ঠিক করে, এটা T20 খেলার লাস্ট বল পর্যন্ত বদলা যায় না যে রেজাল্ট কী হবে। সুতরাং এটা যে বলে যে আমি একে কোথাও 1 নম্বর রাখছি, একে 2 নম্বর রাখছি, আমার নিজের কাছে মনে হয় মানুষ ঠিক করে ফেলেছে কাকে জেতাবে, এবং সেটা পরিষ্কার। এবং সেক্ষেত্রে 2 নম্বর 3 নম্বর কী হবে সেটাও বোধহয় মানুষ ঠিক করে ফেলেছে। এখন 2 নম্বর 3 নম্বরের জন্য লড়াই হচ্ছে, 1 নম্বরের ব্যাপারটা মনে হয় ফিক্স হয়ে কে 1 নম্বরে আমি বলছি না, কিন্তু 1 নম্বরে যে দাঁড়িয়ে আছে সে কিন্তু মানুষের মনের কাছে দাগ কেটে গেছে। আমি বলতে চাইছিলাম এই কারণে যে মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী একটা মিশ্রণ ঘটেছে, জুটি হয়েছে, সেই মনে থাকবে ম্যাচ যুবরাজ আর কাইফের জুটির মতন। এই জুটিটা কি কাজ করবে এই জেলায়? আপনি একটা ভাবুন, এই জেলাতেই প্রায় আমার জানা শোনা, মানে মিটিংয়ে শুনেছি, সারা পশ্চিমবঙ্গে 50,000 কংগ্রেস কর্মী মরেছে সিপিএমের জল্লাদদের বা হারমাদদের হাতে। অধীর চৌধুরীর স্টেটমেন্ট। সিপিএমকে হারমাদ বলতো আর মমতাকে বলতো উন্মাদ, এটা অধীর চৌধুরীর স্লোগান। সে হারমাদের সঙ্গে এক হাত মিলিয়ে, লাল ঝান্ডা এক হাতে আর এক হাতে তিরঙ্গা নিয়ে যে কিছু ঘুরে বেড়ায়, এদের বিশ্বাসযোগ্যতা বলে কিছু থাকে? মানুষ ভোট দেবে? আপনি বলুন, আপনি ভোট দেবেন? কেন দেবেন ভোট? একটা জাতীয়তাবাদী দল আর একটা সমাজতন্ত্রের দল, দুটো দল একসঙ্গে মিলে গেলে কেন না ধর্মনিরপেক্ষ করে? আপনি তো জিজ্ঞেসই করলেন না ধর্মনিরপেক্ষ ব্যাপারে। ধর্মনিরপেক্ষ শব্দটা হচ্ছে একটা রাজনৈতিক শব্দ, এর কোনো অর্থ হয় না। মানুষ কখনোই ধর্মনিরপেক্ষ হতে পারে না, মানুষ ধর্ম বিশ্বাসী অথবা ধর্মে অবিশ্বাসী হয়। নিরপেক্ষ করে হবে? আপনি কী করে নিরপেক্ষ হবেন? আপনি একবার ফেস টুই পড়বেন, এবার গুরুদ্বারা যাবেন, একবার বুদ্ধের কাছে যাবেন, জেস কাছে যাবেন, ধর্মনিরপেক্ষ যাবেন? পার্লামেন্ট জায়গা আছে তো, একটা হিজাব পরে নিলাম, এমনি করে দাঁড়িয়ে গেলাম, কী করে প্রার্থনা করে আল্লাহ কোথায় থাকে না থাকে, গুরুদ্বারে কে থাকে না থাকে আমি কিছু জানি না, বসে অভিনয় করলাম, নাটক করলাম, মানুষ বুঝবে না? মানুষ বুঝবে না বদমাশি করছে, এই লোকটা বদমাস লোক, বুঝতে পারবে না? আমি যদি বিশ্বাস করি, আমি যে ধর্ম বিশ্বাস করি সেটাকে প্রার্থনা করবো, আর অন্য ধর্ম যারা পালন করে তাদেরকে সম্মান করবো, তাদের ধর্মটাকে বিরক্ত করবো না, বাট দ্যাটস অল। ধর্ম বিশ্বাসী বলুন, ধর্মনিরপেক্ষ বলবেন না। আর ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আমাদের রাষ্ট্রটা ধর্মনিরপেক্ষ, সংবিধান আছে, আমাদের ধর্মগ্রন্থ, আমাদের পার্লামেন্টটা হচ্ছে আমাদের উপাসনা গৃহ, ব্যাস দ্যাটস অল।
আর মানবতার মধ্যে ধর্ম বৈষম্য হচ্ছে অর্থনৈতিক বৈষম্য। এত কঠিন করে ধর্মনিরপেক্ষ হলে সব দল মিলে চোরগুলো সব এক জায়গায়, লালু প্রসাদ পাক্কা চোর সব একসঙ্গে মিলে হাত তুলে দাঁড়িয়ে গেলো, সব ধর্মনিরপেক্ষ হয়ে গেলো। মজা করার জায়গা থাকবে তো, একটা বুদ্ধির জায়গা থাকবে তো। মানুষকে গাধা মনে করে নাকি রা, তো মানুষকে বোকা মনে করে। হঠাৎ করে ধর্মনিরপেক্ষ জোট একদম সব সেলিম বেলিম সব এক জায়গায় দাঁড়িয়ে গেলো, সবাই বুঝে নিল, সবাই ভোট দিয়ে দিল। আরে মানুষকে অত বোকা মনে করবেন না, মানুষ অনেক চালাক। এখন প্রত্যেক মানুষ এখন ডিজিটাল ইন্ডিয়া, মানুষের প্রত্যেকের কাছে একটা করে ব্যাংকের অ্যাকাউন্টস আছে, মোদি করে দিয়েছে, প্রত্যেকের আধার কার্ড আছে, প্রত্যেকের একটা ফোনের নাম্বার আছে, সব কিছু ডিজিটাল ট্রানজ্যাকশন করে। মানুষকে এত বোকা বললে হবে নাকি? ধর্মনিরপেক্ষ বলে ফালতু কথা বলছেন। যে যার ধর্ম পালন করবে পশ্চিম ভারতবর্ষে, কারোর কোনো বাধা নেই। একটা জিনিস বড্ড জানতে ইচ্ছা করে, কুণাল ঘোষ একটা ভবিষ্যৎবাণী করেছিলেন কিছুদিন আগে, বিজেপি মাত্র 5 থেকে 11টা আসন পাবে, বাম কংগ্রেস 0 থাকবে, তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসন পাবে। এবং সেই কুণাল ঘোষ আজকে সাধারণ সম্পাদকের প্রথমে ওনাকে দলীয় মুখপাত্র থেকে সরতে হয়, আর গতকাল সাধারণ সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়। কী মনে হচ্ছে এই ভবিষ্যৎবাণী 4 দিন আগের করা? আপনি কুণাল ঘোষের কাছে কথা বলুন, কুণাল ঘোষ এখন কোন দলে যাবে, কোন দলে আছে, আমি কিচ্ছু জানি না। কারো ভবিষ্যৎবাণী নিয়ে আমি কেন বোকার মতো কথা বলবো দাদা? আমি নিজে ভবিষ্যৎবাণী করি না, আমি কেন লোকের ভবিষ্যৎ জ্যোতিষী বিশ্বাস করি না, আমি কেন দাদা ফালতু কথা বলতে যাবো? বেকার কথাগুলো কাল্টিভেট করা দরকার কি? আপনার মিডিয়া চলে এসব করে, আমার কোনো দায় নেই এটাতে। কনফিডেন্স 400 আসন, সেটা তো বললাম না, ভোটের বরাবরে প্রেডিকশন চলে না। আমরা মানুষকে স্টিমুলেট করার জন্য নিশ্চয়ই বলবো 400 আসন, তার বেশি আসন মানুষ ঠিক করে দেবে। এটা বারবার করে এইভাবে বলবেন না। এটা বললে আপনিও হয়তো ভুল বলবেন, বারবার করে আরও বাড়াবেন, আরও ভুল বলবেন। আর আমি কিছুতেই ভুল বলতে রাজি নই।